প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। রয়েছেন আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। ডক্টর সায়ন্ত, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা, কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ। এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে, এ নিয়েও বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে মতপার্থক্য রয়েছে। শুধু এই তিনটি দলই না, আরও দলগুলোর মধ্যেও ব্যাপক মতপার্থক্য আমরা লক্ষ্য করছি। প্রশ্ন উঠেছে যে সংস্কার প্রশ্নে জুলাই সনদ চূড়ান্ত করা যাচ্ছে না কেন? সংকটটা আসলে কোথায়? সংকটটা বড় করে আমরা আলোচনায় আনছি। কারণ হলো আমাদের প্রত্যাশা জেগেছিল অনেক। বাংলাদেশ ৫৪ বছরে যে জিনিসের অর্জনের ধারে কাছেও যায়নি, একটা গণঅভ্যুত্থানের পরে একটা আলোচনার মাধ্যমে অল্প সময়ে তার সব অর্জন হয়ে যাবে, এই আকাঙ্ক্ষাটাই ভুল। তার মধ্যে বেছে বেছে যেই মোটা দাগে যেখানে যেখানে একমত হচ্ছে তার সংখ্যাও কিন্তু কম না, এবং ইতিমধ্যে অর্জন অনেক। এই যে মানুষের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে একসঙ্গে বসা, কথা বলা, আলোচনা এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের মীমাংসা করা, এই কালচারটাই তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল। সেইখান থেকে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে সবার মধ্যে আবার কিছুটা সহনশীলতা ফিরে এসেছে, এবং এই সরকারের ঐকমত্য কমিশন চমৎকার একটা ভূমিকাও পালন করেছেন বলে তারা অনেক ধৈর্য ধরে এই রাজনীতিবিদদের ঘন্টার পর ঘন্টা বিপরীতমুখী এত কথা শুনেছেন, শুনে ধৈর্যের সঙ্গে সেগুলি আবার নতুন করে আলোচনায় ফিরিয়ে এনেছেন। এই করে করে দ্বিতীয় পর্বের ৩২ বা কতটা এরকম ইস্যুর মধ্যে অন্তত ৯টাতে সব পক্ষ একমত হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আর বেশ কিছুতে দ্বিমত আছে, কেউ কেউ আবার নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন, এবং সেখানে এরকম মন্তব্য করেছেন যে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে এটি আমরা পাশ করব না। অর্থাৎ এটা জনগণের হাতে ছেড়ে দেওয়া হলো, এবং তাদের বিরুদ্ধে যারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছে তারাও নির্বাচনে এটা প্রচারণায় আনবে, এবং তাদের যারা এটা একমত হয়নি তারাও তাদের বিরুদ্ধে এটা প্রচারণায় আনবে যে আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই চেয়েছিলাম, কিন্তু ওই দল এতে একমত হয়নি। আপনারা যদি মনে করেন তাদের এই একমত না হওয়াটা ভুল, তাহলে তাদের ভোট না দিয়ে আমাদের ভোট দেন, আমরা এটা আনবো। ফলে নির্বাচনী মাঠে এই আলোচনাটা কিন্তু চলমান থাকে। আপনি চমৎকার বলেছেন, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো আসলে কোনো চার্টার নোট অফ ডিসেন্ট দেওয়া হয় না, এটা আপনি নিজে ভালো না। চার্টার হবে যেগুলোতে সবাই একমত হয়েছে সে কয়টা দিয়ে। আপনার যা যা উপাদান এখানে আছে, যা যা ইস্যু আছে, এর সব ইস্যুতে সব পক্ষ একমত হবে, আমি আগেও বলেছি, এই আশা করাটাই ভুল। ১ নাম্বার হচ্ছে জনগণের হাতে ভোটের ক্ষমতাটা তুলে দেওয়া। তাদের যে এই যে ভোট প্রয়োগের ক্ষমতা, তাদের অধিকার প্রয়োগের ক্ষমতাটা মানুষের হাতে চলে গেলে যারা অনাকাঙ্ক্ষিত আচরণ করবে, যারা অঙ্গীকার করবে যে ক্ষমতা আসলে এটার বাস্তবায়ন আমরা করব, বা এই যে এখন যেই চার্টার সনদ হচ্ছে সেই সনদের বাস্তবায়ন করব বা এতদিনের মধ্যে করব, তারা যখন করবে না, তখন এদেশের মানুষ এখন আর সেই একানব্বইতে পড়ে নাই। এদেশের মানুষ এখন গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায়ের মানুষ, যারা দগদগে একটা ঘা আছে, আর তাদের আন্দোলনের এবং প্রতিবাদের স্পৃহাটা এখনও চলমান আছে। ফলে কেউ যদি নির্বাচিত হয়ে আসে এবং আসার পরে অতীতের মতো তাদের কথার বরখেলাপ করে, অঙ্গীকারের খেলাপ করে, তাহলে যেই দলগুলি এতে ভিন্ন মত দিয়েছিল তারা এবং তাদের সঙ্গে মেজরিটি জনগণ এক হয়ে যাবে। এক হয়ে গেলে তখন এদের যেই চাপে ফেলবে, তাদের পক্ষে ওই অঙ্গীকার ভঙ্গ করে রাষ্ট্র পরিচালনা এত সহজ হবে না। ফলে এই ভাবনাটা সব দলের মধ্যে কম বেশি কিন্তু আসছে, এবং আসছে বলেই তারা ধৈর্য ধরে অনেক বড় বড় দল, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপি অনেক কিছুতে একমত না হওয়ার মনোভাব শুরুতে ছিল, তার অনেক কিছুতে পরে এসে একমত হয়েছে, কারণ তারা দেখেছে যে হ্যাঁ এটা যৌক্তিক, এবং এটা দলের স্বার্থে আমরা যদি এটা না মানি তাহলে জনগণ এটা গ্রহণ নাও করতে পারে। ফলে এই যে জনগণের আকাঙ্ক্ষার যে একটা চাপ, এবং
দলের সাইজের বা আকারে ছোট হলেও সংখ্যায় বেশি সংখ্যক দল যখন একমত হয়ে চাপ প্রয়োগ করে তখন যত বড় দলই হোক তাদের একা চলার সুযোগ থাকে না। এখানে আবার জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ আরেকটা তথ্য জানিয়েছেন, সেটা হলো যে নোট অফ ডিসেন্ট নিয়ে তারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন। রাইট, এই ক্ষেত্রে বলছেন আদালতও অনেক সময় রায়ের ব্যাপারে আদালতে খুব বিজ্ঞ বিচারকরা থাকেন, তারপরে অ্যামিকাস কিউরি নিয়োগ করে না, তারা তাদের মতামত শোনে এবং সেই অনুসারে একটা রায় তারা দেয়। এইখানে যেহেতু রাজনীতিবিদরা আবার যারা এখানে বসছেন তাদের অনেককেই মনে করতে পারেন ওনারা পণ্ডিত ব্যক্তি, লেখাপড়া জানেন, অধ্যাপনা করেন, সব ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডের রাজনীতিতে আমরা ওনাদের থেকে অনেক বেশি বুঝি, আমরা দেশ চালিয়েছি বা চালাবো। সেই ক্ষেত্রে তাদের অনেক কিছুতেই এরা খুব ওই গুরুত্বের সঙ্গে নিয়ে মতামতটা ওইদিকে দিতে চান না, বা তারা ফাইনালি একটা সিদ্ধান্ত দিলে এরা না মানার মতো পজিশনে থাকেন। এখন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে এটা ইমপ্লিমেন্ট করা দরকার মনে করছেন, তারা দিলেন। এখন রাজনৈতিক শক্তির মধ্যে এক বা একাধিক বড় রাজনৈতিক শক্তি এটা মানলো না, তখন কি হবে? সেই ক্ষেত্রে আদালত যেমন অ্যামিকাস কিউরি নিয়োগ করে, এইখানে যদি রাজনীতি, সংবিধান এবং রাষ্ট্রবিজ্ঞান, জনগণের পালস এগুলা বোঝেন এরকম বিভিন্ন ক্যাটাগরির পণ্ডিত ব্যক্তিদের যারা এই দেশে সজ্জন বলে পরিচিত এবং যারা কারো কাছে মেরুদণ্ড বন্ধক রাখেন না, এরকম ব্যক্তিদের দিয়ে যদি কমিটি করা হয় এবং তারাও যখন এ নিয়ে মতামত দিবেন, তখন যখন দেখবে যে কমিশনের মতামত এই ব্যক্তিরা সবাই একমত, তারই মত দিচ্ছে, তখন এখানে যারা দ্বিমত করছেন তাদের মধ্যে কেউ কেউ আবার একমতে আসতে পারেন। অথবা সেটা যেই পক্ষই হোক, ধরেন বিএনপি একটা মত দিয়েছে, ওই যে বিশেষজ্ঞ প্যানেল তাদের মত যদি দেখা যায় যে হ্যাঁ বিএনপির এটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, তখন অন্য যারা বিরোধিতা করলো তারা রিথিঙ্কিং করবে যে হ্যাঁ ওনারা সবাই বলছেন, তাহলে বিএনপিও বলছে, আচ্ছা আমরা মেনে নেই। আবার যদি বিএনপির মতের বিরুদ্ধে যায়, তখন অন্য দলগুলো মত দিয়েছে, ঐকমত্য কমিশন মত দিয়েছে, নতুন করে বিশেষজ্ঞ কমিটি তারাও মত দিচ্ছে, নিশ্চয়ই বিএনপি রিথিঙ্ক করবে যে নিশ্চয়ই তাহলে আমাদের ভাবনায় কোনো ভুল আছে, এটা আমরা মেনে নেই। ফলে এটা একটা ভালো সলিউশন, আলোচনার মাধ্যমে কথা বলতে বলতে যতটুকু আদায় করা যায়। আতিক মুজাহিদ, জুলাই জাতীয় সনদ বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে আনা প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা নিয়ে নিজ থেকে কোনো সিদ্ধান্ত দেবে না জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে বিশেষজ্ঞ মতামত ও রাজনৈতিক দলগুলোর উপর। এখন এই যে আইনি ভিত্তি চাচ্ছেন, আপনারা চাচ্ছেন, জামাত ইসলামে চাচ্ছে, এবং কিভাবে বাস্তবায়ন হবে আপনারা কিছু প্রস্তাব দিয়েছেন, যেটা বিএনপি মনে করছে যে সংসদই এইগুলো বাস্তবায়ন করবে। আবার এখন কমিশন বলছে যে তারা নিজ থেকে কোনো সিদ্ধান্ত দেবে না। তাহলে কি হবে? একটু ব্যাপকভাবে ভিন্নমত তৈরি হলো না? প্রক্লেমেশন যেটা ঘোষণা হয়েছে সেটা যদি দেখেন, সেটার কি আসলে আইন ভিত্তি দেওয়া হয়েছে না? তাহলে আসলে এটা জিনিসটা কি? যে প্রক্লেমেশন মানেই হচ্ছে সে নিজস্ব একটা শক্তিশালী জিনিস। বলা হয়েছে শুধু যে আমি বলি হবে, সাংবিধানিক বলা হয়েছে পরবর্তী সংসদ দিবেন, মনে রাখেন। তার মানে যে প্রক্লেমেশন পরবর্তী সংসদের উপর দায়বদ্ধ, তো সে প্রক্লেমেশন আসলে অন্য একটা জায়গায় কি ঝুলন্ত। নর্মালি প্রক্লেমেশন ঘোষণা মানে কি, একটা আইনি এমন ভাবে বলে যে এই প্রক্লেমেশন ইহাতে যাহা রহিয়াছে সেটা কনস্টিটিউশনের উপরে কি হবে, বহাল থাকিবে। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ অফ দ্য প্রক্লেমেশন, আদারওয়াইজ প্রক্লেমেশন না। এই প্রক্লেমেশনে যেটা বলেন সংস্কারের কথার ব্যাপারে কিচ্ছু এইভাবে বলা হয়নি যে সংস্কারটা কিভাবে করবে। যদি এটা থাকতো যে হ্যাঁ এই প্রক্লেমেশন ঘোষণা করতেছে, এরপর একটা জুলাই সনদ হবে, যেই জুলাই সনদটা দেশের ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করবে, সেটার উপরে এইভাবে দেশ আগামী দেশের ইলেকশন করবে, দেশ রিফর্মেশন হবে, সবগুলো হবে, এবং রিফর্মটা কীরকম হবে সেটার ব্যাপারে একটা কনক্রিট আলোচনা থাকার কথা, এটা কমপ্লিটলি মিসিং। এটা আমরা একটা জুলাই আপরাইজিং এর পরে একটা আসলে মানুষের প্রত্যাশা, যেটা ভাই বলতেছিলেন, একটা পিপলস একটা অ্যাসপিরেশন থাকে, একটা যখন একটা অভ্যুত্থান হয় তখন পাওয়ারটা পিপলসের হাতে চলে যায়, অ্যান্ড পিপলসটা এটাকে রিবিল্ডিং করে রাষ্ট্রটাকে। সেটার জন্য আমাদের একটা প্যাক্ট দরকার, সনদ দরকার, ঘোষণাপত্র দরকার। কারণ যে অ্যাক্টিভিটিসটা করছে সেটা লিগালাইজ করার জন্য ঘোষণাপত্র, এবং আমরা কি করতে চাই সেটার জন্য একটা চার্টার। এখন আপনি যে বলছেন যে চার্টার নিয়ে মতানৈক্য, আমাদের চার্টারটার মতানৈক্য থাকলো বুঝলাম, কিন্তু এই চার্টারটা ঐক্যমত্য করে করলাম, কিন্তু লিগ্যাল সনদ না দিলে, লিগ্যালিটি না দিলে কি করবো? আমি বললাম সবাই মিলে মিনলাম, ঠিক আছে আমরা 11টা মানলাম। তো এখন অপশন তো অনেকগুলো আছে, গণভোট দেন। আপনি যদি বলতেছেন জনগণের তো আমাদের সব বৈধতা নাকি,
না অন্য কিছু বৈধতা? সংসদে তো জনগণে দিয়ে যাবে। তাহলে আপনি জানেন আমরা যে জিনিসটা বারবার আমি বিগিনিং থেকে বলার চেষ্টা করি, আমরা অ্যামেন্ডমেন্ট অ্যান্ড রিফর্মের মধ্যে পার্থক্য বুঝি কিনা আমি জানি না। এই অ্যামেন্ডমেন্ট অ্যান্ড রিফর্ম শব্দটার ক্ষেত্রে অনেকে পার্থক্য বোঝে না। আমরা যেটা করতেছি মেজর জিনিসগুলো হাত দিচ্ছি, মৌলিক সংস্কার করতেছি সবাই মিলে। এটা করতে গেলে আইদার আপনার রেফারেন্ডাম দিতে হবে, অর গণপরিষদ করতে হবে, না হলে কোনো একটা মাধ্যমে আপনারা এটা অর্ডিন্যান্স জারি করে, যেভাবে আমাদের একটা বৈধতা আগে দিতে হবে রিফর্মগুলো। এই রিফর্ম কনস্টিটিউশনের উপর ভিত্তি করে আবার সংসদে যাবেন, সংসদে গিয়ে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, কিন্তু মৌলিক চেঞ্জ করতে পারবেন না। এই রিফর্মের জায়গা থেকে এই সনদেগুলোর মধ্যে কিছু আলোচনা আছে, সেটার কোনো আলোচনাই তো নাই। এখন আসছে যে এটা আমরা কিভাবে আইনি ভিত্তি দিব সেটা না, বরং আমরা যে ঐক্যমত্য কমিশনের মাত্র 11টা বিষয় নিয়ে একমত হইলাম বা 9টা বিষয়ে একমত হইলাম, সেটা নিয়ে বাকিগুলো নোট অফ ডিসেন্ট ঠিক হবে কি ঠিক হবে না, আমি এটা খুবই শঙ্কিত এই জায়গা থেকে আমার কাছে। সেকেন্ড হলো এই সনদগুলোতে আরও বেশি ক্লিয়ার থাকা উচিত যে আমাদের ফিউচার প্ল্যানটা কী চলবে, রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে ব্লু প্রিন্টটা কী হবো, সবাই মিলে ঐক্যমতে বাংলাদেশি সনদ হওয়ার ক্ষেত্রে। এই ঘোষণাপত্রের একটা বড় বেসিং ইস্যু হলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ক্ষমা করা হয়ে গেছে প্রতিষ্ঠানিক স্টাইলে, সিস্টেমেটিক্যাল, এবং এটাকে অনেকে বলে হোয়াইট ওয়াশিং, যেটা করে আমাদের যেটা ফর্সা করে দেওয়া হয়েছে, কারণ কোনো ধরনের বিচারের ক্ষেত্রে একটা শব্দ একবার বলা হয়েছে। এটা ভেরি মাইনর একটা ইস্যু, একটা বিশাল ঘটনাকে আপনি হিস্ট্রিতে ছোট্ট একটা করে দেখাইলেন আর কি। যেটা আমাদের এখন যেটা বলছেন, এখন দিনে দিনে ছেলেদের যেমন পাওয়ার কমে যাচ্ছে, ঠিক এই ঘোষণাপত্র এই সনদটা কী হবে, এটা যেন অ্যাসপিরেশন একটা পার্টিগত বিষয় হয়ে গেছে। আমি যেটা এখন বলতে চাই যে মেইন কথাটা, সেটা হচ্ছে বাংলাদেশকে দুইভাবে দেখা যায়, একটা পার্টির দৃষ্টিকোণের ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে। যদি আপনার যে কথা বললেন যে পার্টির আমার পক্ষে গেছে তাই আমি মানবো, নো, রাষ্ট্রের জন্য আসলে দরকার কি না, তাহলে আপনি এমন লোক হায়ার করেন যা আপনি গণভোট করেন, মানুষের মতামত নেন যে রাষ্ট্রের জন্য যদি আমার এই সংস্কার দরকার হয়, এই ঐক্যমত্য কমিশনের বিষয়গুলো প্রস্তাবনা ঠিক হয়, তাহলে উই শুড গো ফর ইট। আর যদি রাষ্ট্রের জন্য দরকার না হয়, তাহলে আমরা কোনো দলে এটা যাওয়া দরকার নেই। আমাদের সংখ্যাটা পলিটিক্যাল পার্সপেক্টিভ আর পার্টি পার্সপেক্টিভ হয়, নট স্টেট পার্সপেক্টিভ। তো সে জায়গা থেকে আমার দলের বিরুদ্ধে গেলে যাইতে পারে, আমি 100টা আসনের প্রস্তাবনা দিচ্ছি, না হয় নাই, কিন্তু রাষ্ট্রের জন্য সবার জন্য কল্যাণকর সেটা হোক। সেটা বাস্তবায়নে অনেকগুলো পদ্ধতি থাকতে পারে। একটা হচ্ছে সবগুলো দল ইনস্ট্যান্ট ভোট করতে পারে, জনগণের কাছে গিয়ে রেফারেন্ডাম করতে পারে, নানা রকম পদ্ধতিতে। আপনি যে বলেন এক্সপার্ট, বিভিন্ন ধরনের এক্সপার্ট তো বায়াস হয়ে যেতে পারে, তাহলে প্র্যাগমেটিক কীভাবে হতে পারে সেটা বসে সলিউশন করা যেতে পারে। বাট এটা আইনি যদি না হয়, এটা আসলে একটা ডকুমেন্ট ছাড়া আসলে কিছু না। এত বড় রক্তের পরে যদি আমরা এরকম করি, তাহলে 90-এর মতো এরকম একটা তিন দলের একটা জোট এগ্রিমেন্ট হবে, এটা আসলে কোনো ফাংশনাবিলিটি। আচ্ছা, একটা প্রশ্ন সরাসরি করি আপনাকে, সেটি হলো, ধরুন আপনারা ইয়ের ব্যাপারে অনেক আপত্তি জানিয়েছেন, যেটা ঘোষণাপত্র প্রক্লেমেশনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন, এবং আপনারা সমালোচনা করেছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কথাও বলেছেন, কিন্তু এরপর আপনারা কী করবেন আমরা জানি না। 2 নম্বর হলো এই সনদটা যদি কোনো আইনি ভিত্তি না থাকে, এই মুহূর্তে যেভাবে আছে সেইভাবে যদি থেকে যায়, তাহলে আপনারা কি করবেন? এই সনদে যে গ্রুপ সাইন করবে, আচ্ছা সনদটা হয়েছে কিসের ভিত্তিতে? ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে। ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে কিসের ভিত্তিতে? হোয়াট ইজ দ্য লিগ্যাল বাইন্ডিংস, কী আছে লিগ্যাল আমাকে বলুক। এখানে যদি বিএনপি সাইন করে, তাহলে কমপ্লিটলি বিএনপিও এই এক্সিস্টিং কনস্টিটিউশনাল ভায়োলেশন করলো। তাহলে সবাই, যত দল সাইন করবে, সবাই একটা সংবিধান বিরোধী, হাসিনার তৈরিকৃত সংবিধান বিরোধী একটা গোষ্ঠী হয়ে দাঁড়িয়ে গেল সবাই, আমরা এন্টিফেসিস্ট। তাহলে আমাদের সবার স্বার্থে যারা আমরা আন্দোলন করেছি, সবাইকে এটা লিগ্যাল ভিত্তি দেবে। কেন আমি এটা বোঝে না, এটা কোনো দলের না, এটা এনসিপির না, জামাতের না, অন্য কোনো দলের না, এটা সবার জন্য জরুরি। এটা যদি না বুঝে থাকলে রাজনীতি, আমার জ্ঞান হয়তো কম নয়, তাদের হয়তো জ্ঞান অনেক বেশি আছে, হাম্বলি বলতেছি। রাজনৈতিক দল যেটা করে থাকে, আমরা তো প্রথমত মানুষের কাছে ঐক্য, মানুষকে, যেন আমি আজকে বলতেছি টকশোতে, যে বিষয়গুলো আসলে মানুষ সচেতন হওয়া জরুরি, এবং আমরা অবশ্যই এটা ভালো ভায়োলেশন প্রোটেস্ট করবো। এই কাজটা দ্রুত হয়ে যাবে যাই হোক না কেন, কারণ আপনি শুরুতে আমি বলছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদও শেষ হওয়ার পথে, কিন্তু আমরা তো বলেছি যেটা যদি না হয় সাইন করবো না, আমরা তো বলে দিচ্ছি। তাহলে আমরা কেন আমাকে দায়ভার নিব যে জিনিসটা আপনি কার্যকর না? আপনি এমন একটা জিনিস আমাকে চাপাই দিতে চাচ্ছেন, নোট অফ ডিসেন্ট, এবং আপনারা কিন্তু প্রক্লেমেশনের ব্যাপারে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আমি যেটা বলছিলাম যে আনুষ্ঠানিক আপনারা সংবাদ মাধ্যমে কথাও বলেছেন, কিন্তু আপনারা সেখানে উপস্থিত ছিলেন। আপনি রাষ্ট্রীয় একটা, আমরা তো জানতাম না উনি কি প্রক্লেমেশন করবে, রাইট? অনেক বিষয় যেগুলো সবকিছু সবার জানার থাকার সুযোগ থাকে না। 2 নম্বর হচ্ছে যে আমরা ওখানে গিয়েছি, রাষ্ট্রের সব দলেই তো গিয়েছে, বুঝছে না? জামাত ইসলাম, ডোনাট দিয়েছেন, তারাও তো গিয়েছেন, এবং সব ইসলামিক দলই, বিভিন্ন দলে গিয়েছেন। বিষয়টা হচ্ছে রাষ্ট্রের, আমরা এটা আরেকটা ভাবে দেখা যায়, জিনিসটা আমরা দুইভাবে দেখেছি, কিন্তু যে জিনিসটা বাংলাদেশের হিস্ট্রিতে একটা হিস্ট্রিক্যাল পার্ট, যে আমরা সবাই মিলে সংসদের সামনে 35টা দলের লোকজন আমরা একসাথে দাঁড়িয়ে এটা প্রক্লেম করতেছি, এটা কিন্তু বাংলাদেশে কখনো ঘটেনি। এই জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে আপনারা সিগনেচার করবেন না? এটা তো আমাদের স্ট্রেট বলা হয়েছে, আমরা সিগনেচার করবো না। শান্ত শেখাওয়াত, এখন ধরুন দুটো প্রশ্ন এসছে। একটি হলো যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে, আগে অভিযোগ উঠেছে, এখন সরাসরি আতিক মুজাহিদ করলেন যে আসলে দলীয় স্বার্থ না দেখে দেশের স্বার্থ দেখার দরকার। উনি সরাসরি বলেন নাই, কিন্তু অনেকে বলেছেন যে বিএনপি এই জুলাই সনদে করতে গিয়ে দলীয় স্বার্থটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। 1 2 নম্বর যেটা, সেটি হলো, ধরুন জুলাই সনদের স্বাক্ষর করলো না এনসিপি অথবা জামাত ইসলাম, তাহলে কি দাঁড়াবে?
প্রথম কথা হলো কে কি স্বার্থ দেখেছে, কোন দৃষ্টিভঙ্গিতে বলেছে, এটা যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। এনসিপি বা অন্য কোনো দল মনে করে বিএনপি দলীয় স্বার্থে করেছে, বিএনপি মনে করে তারা দেশের বৃহত্তর স্বার্থে এটা করছে। ভবিষ্যতে সরকার পরিচালনায় যারা আসবে, নির্বাহী ক্ষমতা প্রয়োগের নানান ইস্যু আছে, সেই সব বিষয় সামনে রেখে তারা করছে এটা। এনসিপি বা অন্যরা তাদের আগের কোনো অর্জন নাই, বিএনপির আগের বহুমাত্রিক অর্জন আছে। 1971 সনের মহান মুক্তিযুদ্ধে তাদের অর্জন আছে, তার স্টেক হোল্ডার। 75-এর পট পরিবর্তনের পরে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনে তারা অন্যতম স্টেক হোল্ডার, তাদের অর্জন আছে। 90-এর আগে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 90-এ বিজয় আপসীন নেত্রীর উপাধি পাওয়া বেগম খালেদা জিয়া, তার অর্জন আছে এবং জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা এসছে। বাংলাদেশে এই সংসদীয় গণতন্ত্রে উত্তরণে সেখানে তাদের স্টেক হোল্ডার, তার অন্যতম অর্জন আছে এবং 24-এর গণ অভ্যুত্থানেও তাদের বড় রাজনৈতিক দল হিসেবে অর্জন আছে। এখন আপনি বলছিলেন যাদের শুরুতে যে কথাটা যে অনেকের অর্জন নেই, তাহলে 24-এ কোনো অভ্যুত্থানে কারো অর্জন নেই না, আমি সেটা বলছি, অনেকের অতীতের অর্জন নেই বলেছি। বিএনপির যেরকম এরকম অনেকগুলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, পট পরিবর্তনের ইতিহাসে তাদের ইতিবাচক অর্জন আছে এবং প্রত্যক্ষ ইনভলভমেন্ট আছে। তার মধ্যে কারো 71 ইনভলভমেন্ট নাই, কারো আবার এই 24 আর বাকি সবগুলাই অনেকের নাই। সর্বশেষ গণ অভ্যুত্থানে যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি সকলের আছে। এখন বিএনপি যদি তাদের এই সব অর্জনের ইভেন্টগুলো সমন্বয় করে তারা একটা চিন্তা করে, সেটা তাদের দেশের স্বার্থেই তারা এই চিন্তা করছে। আবার যাদের অর্জন শুধু 24 অথবা 24 এবং 90-এর গণ অভ্যুত্থান অথবা 24 গণ অভ্যুত্থান এবং 75, এরকম ভাগ ভাগ করে, তো যাদের অর্জনটা রিসেন্ট তারা আগেরটাকে ছোট করে দেখে শুধু এটাকেই বড় করে সামনে আনছে, ফলে দৃষ্টিভঙ্গির পার্থক্য তো হবেই। সেজন্য আপনি কাউকেই ফেলে দিতে পারবেন না, প্রত্যেকেই যে যার জায়গা থেকে সঠিক। এখন যদি সিগনেচার না করে কেউ, ধরেন আজকে এনসিপি বলছে আমরা এটা আইনি ভিত্তি না দিলে সিগনেচারই করবে না, বিএনপি বলছে তারা সংসদ গঠন করে সংসদে এটা আইনি ভিত্তি দিবে, কারণ জাতীয় সংসদই সর্বশেষ বিচারে সেটা দেশের আইনের রক্ষা কবচ। সেই হিসেবে জনপ্রতিনিধিরা আইন পাশের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দিবে। তারা তো বলে নাই আইনি ভিত্তি দিবে না, এবং 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে যেগুলোতে একমত হবে সবগুলো আইনি ভিত্তি পাবে। এখন আপনি যেভাবে বলেন পাবে, এটা বলা মুশকিল। এখন আমি বলছি কারণ নোট অফ ডিসেন্ট দিলে আমার দরকার, যেটাই নোট অফ ডিসেন্ট সেটা তো ঘোষণাই দিয়েছে, যেগুলোতে একমত হচ্ছে। আরেকটা কিন্তু ঝামেলা আছে, সেটা হলো এখানে যদি কেউ আদালতে যায় কিছু টিকবে না। আপনি আমার চেয়ে ভালো জানেন, আদালতে গেলে কিছু টিকবে না, পরে আদালতে যাবে কে? তাহলে তো এখনো আদালতে যেতে পারে। আপনি এখন কি বাংলাদেশ সংবিধান বহির্ভূত সবকিছু? এই সরকার শপথ এই সংবিধানের মধ্যে নেয় নাই। এই সরকার এখনো কেউ অপরাধ করলে কোন আইনে ধরছে, তাদের গ্রেফতার করছে কোন আইনে? এই দেশের সাংবিধানিক বর্তমান যে এক্সিস্টিং সেটাই করছে। বিপ্লবী সরকার তো এটা হয় নাই, যেটা হয় নাই যে ভুল হওয়ার হয়ে গেছে। এখন আপনাকে মেনে নিতে হবে যে এক্সিস্টিং আইন, এক্সিস্টিং সংবিধান, সেই সংবিধান পরিপন্থী যা কিছু হচ্ছে, 75-এর কুয়ের পরে সাংবিধানিক বৈধতা পরে দেওয়া হয়েছে না? আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনি প্রধান বিচারপতি থেকে আবার গেলেন এখানে, আবার ফেরত আসলেন, পরে দেওয়া হয়েছে না? সুতরাং এই সময়ে একমত যেগুলো হবে সেটার আইনি ভিত্তি দেয়া হবে এবং দিতে হবে। সেই ক্ষেত্রে এখন এনসিপি বা এক্সওয়াইজেড কেউ বললো আমরা এটা না হলে সই করব না, করবে না। মেজরিটি সই করলে সেটা ওইভাবেই পাস হবে বা থাকবে, অথবা এরকমই থাকবে। আজকে এনসিপির সে বললো যে এইটা, তারপর জাতীয় ঐক্যমত্য কমিশন বা আরও 2টা দল মিলে বললো যে আইনি ভিত্তি দিতে হবে, বিএনপি বললো যে হ্যাঁ এটা আইনি ভিত্তিতে আমরা একমত না, আমরা সই করব না। তখন কি হবে? আলটিমেটলি হচ্ছে গিয়ে আপনাকে জনগণের কাছে ফেরত যেতে হবে। জনগণের কাছে ফেরত যাওয়ার অর্থ হইল একটা জাতীয় নির্বাচন, সেটা কি করে সুষ্ঠু ভোট সম্পন্ন করা যায়, মানুষের কাছে আপিল করেন, আবেদন করেন যে আমরাই সঠিক, ওরা ভুল, আপনারা আমাদের পক্ষে রায় দেন। আপনার সেই রকম যে নিজের যে ওইরকম আত্মবিশ্বাসটা, সেই আত্মবিশ্বাসের ঘাটতিটাকে প্রকট করবেন না। মানুষের উপর ভরসা যেহেতু রেখেছেন 24-এ, এখনও মানুষের উপর ভরসা রাখেন যে গণভোট আলাদা করে আপনি করতে গেলে সেটা আর এক কেওয়াজ। এই জাতীয় নির্বাচনের সঙ্গে যদি আপনি এইটাকে এই যে এটার আইনি ভিত্তি দেওয়ার জন্য আবার গণভোট আর একটা রাখেন, সেইটাও নির্বাচনে আর এক সংকট তৈরি করবে। আপনি বরং যে ব্যালটের মাধ্যমে যারা ভোট দিচ্ছে, আপনার চাওয়া সঠিক হলে আপনার পক্ষে ভোট বেশি আসবে, আর একজন চাওয়া সঠিক হলে ভোট বেশি আসবে। বড় দল বলেই বেশি ভোট পাবে, আপনারা আগে এই সারেন্ডার করছেন কেন? প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সায়ন্ত শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব আতিক মুজাহিদ। আতিক মুজাহিদ, আপনাদের রাজনীতি নিয়ে অনেক সময় আলোচনা করতে গেলে ফেসবুক স্ট্যাটাসটাই সামনে আসে। আপনারা এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আন্দোলনকে তুঙ্গে উঠিয়েছেন। আবার কেউ কেউ বলেন এই ফেসবুক স্ট্যাটাসেই আপনাদেরকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছে। কিন্তু কিছু করার নেই, আপনারা তরুণ এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, টেকনোলজিতে অ্যাক্টিভ। আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনার কারণটা হলো সেখানে ৭১-এর পক্ষে না বিপক্ষে। এই যে পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশটিকে একটি অচল রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায়, এই ধরনের মন্তব্য নাহিদ ইসলাম করেছেন। আর তিনি আরও বলেছেন যে আমরা ২৪ থেকে একটি নতুন সূচনা চেয়েছি, যা ২৪-এর অভ্যুত্থান থেকে জন্মে নেওয়া মূল্যবোধ ও আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। শুক্রবার দেওয়া এই ফেসবুক অ্যাকাউন্টের পোস্টটিতে তিনি শিরোনাম দিয়েছেন ৭১ এবং ২৪, এর মধ্যে শিরোনাম দিয়ে উনি এই স্ট্যাটাসটা দিয়েছেন। কি বলবেন? একটু চমৎকার করেই বলেছেন যে বাংলাদেশের মানুষে যদি আমরা দেখি ৪৭ সাল হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের একটা ল্যান্ড পেয়েছি আমরা, ৭১ সালে আমরা ফ্রিডম পেয়েছি, কিন্তু রাষ্ট্র বিল্ড আপ তো হয় নাই। সবাই মিলে যে রাষ্ট্র সেটা ডিভিশনে থেকে গিয়েছে। সেটা আমরা ২৪-এ এসে আমরা ইউনাইটেড বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা আমাদের রিক্লেম করা শুরু করেছি, আমাদের ওন কালচার ইন্ডিয়া থেকে বের হয়ে আমাদের সভরেনিটিটা বন্ধক ছিল, সেটাকে আমরা রিক্লেম করা শুরু করেছি। আমাদের সিভিক কালচার, আমাদের হিউম্যান ডিগনিটি, রাইট, সব কিছু নতুন রাষ্ট্র বিনির্মাণ। আমাকে খেলে দেখবেন হিন্দু মুসলিম ডান বাম সবাই মিলে বাংলাদেশ, সেটা কিন্তু ২৪-এ এসে হয়েছে। আপনি যে গতকালও দেখেন মেঘমাল্লা বসু, সে বলতেছে ৭১ সালে আমরা বেসিক্যালি ইন দ্য নেম অফ জামাতকে পরাজিত করে বরং জামাতের আদর্শ ইসলামকে পরাজিত করেছি। কথা তো বলছেন, তাহলে ৭১ ইসলামকে পরাজিত, আসলে কি ৭১ ইসলাম পরাজিত হয়েছে? তাহলে এই ন্যারেটিভটা বাংলাদেশে বিভাজন করে, তার শাপলা হয়েছে, আমাদের শাহবাগ হয়েছে। তাহলে এই যে দীর্ঘদিনের ৭১-কে নিয়ে ইন্ডিয়ানরা এই ৭১-কে পুঁজি করে আমাদেরকে ডিভিশন করেছে। কিন্তু ২৪-এ এসে আমরা অ্যান্টি ফ্যাসিস্ট বাংলাদেশপন্থী সব দল আমরা একত্রিত হলাম। নতুন বাংলাদেশ, জিয়াউর রহমানও চেয়েছিল যে বাংলাদেশ পন্থা, আমরা বলছি বাংলাদেশ পন্থার আসাহাবিয়া, যে আমাদের ভিতরে একটা সংহতি থাকবে, কোহেশন থাকবে সব দলের ভিতর একটা লেভেলে, যেটা আমরা সনদের কথা বলতেছেন যে একটা লেভেল আমাদের ভিতরে সব ইউনাইটেড, সেটা শুধুমাত্র এই ২৪ আমাদেরকে দেখিয়েছে। কিন্তু আমরা এর মানে 71-কে ছোট করবো না। 71 ডেফিনেটলি আমাদেরকে পাকিস্তানি ওই সব এলিট মানে কুখ্যাত লোকজন যারা আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের যে ৪৭ অ্যাসপিরেশন ছিল এই অঞ্চলের মানুষ বৈষম্যহীন একটা সাম্য সবাই মিলে চলার, যে সেটা আমাদের আকাঙ্ক্ষা, সেটাকে নষ্ট করে দিয়েছে। এবং ৭১-এর যে প্রথম আকাঙ্ক্ষা ছিল, ৩টা যে আপনার ঘোষণাপত্র, এপ্রিলে যে ঘোষণাপত্র ছিল, সেখানে ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং আমাদের ইনসাফের কথা বলা হয়েছে। সেই জিনিসটাই ৭২ সালের সংবিধানে সবার আগেই একটা কু করা হলো। সেই সংবিধানে সে মুজিববাদ ঢুকে গেল। যে ফ্রেমওয়ার্কটা, আপনি আজকের যে কনস্টিটিউশন, মূল ফ্রেমওয়ার্ক, ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কটা হচ্ছে মুজিবিজম, বাঙালি ন্যাশনালিজম, ইন দ্য নেম অফ বাঙালি ন্যাশনালিজম। আমাদের উপর একটা জিনিস চাপিয়ে দেওয়া হলো, ইন্ডিয়া এপার বাংলা ওপার বাংলা, কালচারাল সেম, এই সেই সেম, আমাদের এইভাবেই চলতে হবে, বাঙালি হইতে গেলে এইরকম হইতে, আমাদের রাজনৈতিক ধারা এইরকমই, ১০০০ বছরের বাঙালি। এই যে বাংলাদেশে আমরা সবাই মিলে সেটাকে ভেঙে চুরে দিয়ে একটা নতুন করে ঢুকিয়ে দেওয়া হলো। সেই জিনিসটাকে আমাদের ৫৩ বছর ধরে আমাদের রাজনীতিতে সবসময় কি ক্লাশিং করে দিয়েছে। আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নাকি বিপক্ষের শক্তি? এটা রাষ্ট্র হিসেবে উঠে গেলে সবাই মিলে হতে হয়। তো সেই জায়গাটাতে ২৪ এসে আমরা একত্রিত হতে পেরেছি, যেটা আপনি বললেন যে আমাদের বিগেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে এই ২০-২৫ দিন ধরে, আমিও তো পার্টিসিপেন্ট ছিলাম, আমরা ঐক্যমত্য কমিশনে বসেছি, ৩৫টা দল বাংলাদেশে, বাংলাদেশপন্থী ২৫ দিন ধরে একসাথে খেয়েছে, টেবিল আড্ডা মেরেছে, গল্প করেছে, উইট করেছে। সেটা তো আমাদের নতুন বাংলাদেশের চিত্র দিয়ে দিছে। এই বাংলাদেশ চান নাকি আপনারা আওয়ামী লীগ আর বিএনপি মুখ দেখলে সমস্যা, বিয়ে করলে বিয়ের বাড়িতে যাওয়া যাবে না, আওয়ামী লীগ গেছে সুতরাং যাওয়া যাবে না, বিয়ে খাওয়া যাবে না, মানে একে ফ্যামিলিতে বসা পর্যন্ত যাবেন, এই যে একটা অবস্থা, সে ধরনের রাজনৈতিক কালচার চান? ডেফিনেটলি এই জেনজি যেটা বলতেছেন, এই জেনজি আমরা যদি বলেন সেটা এরকম জিনিস চায় না, বাংলাদেশে একটা সংঘাতময় চায় না, একটা সুস্থ ধারা চাই। সেটাই মূলত আমার মনে করি আমাদের আহ্বায়ক বুঝিয়েছেন যে আমরা এরকম বাংলাদেশ চাই। সায়ন্ত শাখাওয়াত। নাহিদ ইসলাম আরও কয়েকটি মৌলিক কথা লিখেছেন যেগুলো খুব কম আলোচনায় আসছে। উনি লিখেছেন যে রাষ্ট্র সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার জন্য মুজিববাদ এবং সব ধরনের কর্তৃত্ববাদী ও ফেসিবাদী শক্তিকে
পরাজিত করাই আমাদের দায়িত্ব। এই প্রজন্ম ইতিমধ্যেই ৭১কে অতিক্রম করে এসেছে। ৭১-এর পক্ষে না বিপক্ষে, কোট আনকোট, এই বাইনারির উপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। ৭১ ইতিহাসে থাকবে রাষ্ট্রের একটি ভিত্তি, সম্মানজনক একটি নীতি হিসাবে, কিন্তু সেটি আর রাজনৈতিক বৈধতার উপর আধিপত্য করবে না। ৪৭কেও একইভাবে ঐতিহাসিক মর্যাদার সঙ্গে স্মরণ করা হবে, কিন্তু এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার কোনো হাতিয়ার হবে না। এর মানে এই নয় যে আমরা এসব ঘটনা নিয়ে আলোচনা বা বিতর্ক করব না, বরং এই নতুন রাজনৈতিক বাস্তবতায় আমরা আমাদের ঐতিহাসিক প্রশ্নগুলোর সমাধান করতে পারি। কি বলবেন? নাহিদ ইসলামও ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই লাইনেই গেল যে এই প্রজন্ম ৭১কে অতিক্রম করে এসেছে। কিসে অতিক্রম করেছে? রাজনৈতিকভাবে না, মোটেই না। ৭১কে আওয়ামী লীগ ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করে তার চেতনাকে লুণ্ঠন করেছিল। বাংলাদেশে ৭১ আসছিলই ভোটের অধিকারকে কেন্দ্র করে। ৭০-এর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে রাষ্ট্র গঠনের জন্য, সরকার গঠনের জন্য। শেখ মুজিব সেই সরকারের প্রধান হবে। পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটি দেয়নি, এবং সেটা না দেওয়াকে কেন্দ্র করে প্রথমে দেনদরবার হলো, নৌবিহার হলো, কত দাবি হলো, কত কিছু হলো। যখন প্রধানমন্ত্রী হতে পারলো না, ভোটের অধিকার রক্ষিত হলো না, সেটাকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়ে গেল। ভোটের অধিকার, আরও অনেক বঞ্চনা ছিল, অনেক বৈষম্য ছিল, কিন্তু একটা যুদ্ধটা হলো কিসে কেন্দ্র করে? ভোটের অধিকারকে কেন্দ্র করে। সেই চেতনাটা ধ্বংস করেছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ ৭১-এর অপব্যবহার করে তার চেতনা ধ্বংস করেছে বলে আওয়ামী লীগের বয়ানকে সামনে এনে আপনি ৭১কে নালেন ভয়েড করে ফেলবেন, সেটা তো হবে না। ওই ৭১-এ মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান, জেড ফোর্সের অধিনায়ক ছিল, সেক্টর কমান্ডার ছিল। সেই লোকের, তার দল, তার প্রতিষ্ঠিত দল, তাদেরকে তো আপনি ৭১ এই যে অতিক্রম করে আসার এই বয়ান তো তাদের আপনি খাওয়াতে পারবেন না। কারণ ওই যে আমি শুরুতে বলেছি, তাদের অর্জন, অনেকগুলো ইভেন্টে তাদের অর্জন। আপনাদের অর্জন এক জায়গায়, এটাকে সম্মান করেন। এখানে বিএনপির অর্জন আছে, জামাত ইসলামের অর্জন আছে, কিন্তু বিএনপির আরও অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাসে গৌরবোজ্জ্বল অর্জন আছে। আপনি সে অর্জনকে যদি এরকম বলেন যে অতিক্রম করে এসেছি, সেটাও আছে, এটাও থাকবে। এবং ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করিয়েছে কে? বিএনপি তো দাঁড় করেনি। ৭১-২৪ বারবার মুখোমুখি আসছে কেন? আর খুব স্পষ্ট করে বলি আজকে, উনি বললেন যে ৭১-এর প্রশ্নে পুরনো ধারায় গিয়া বিভাজন, এটা যাবে না। বিভাজনের প্রশ্ন না। আজকে এই পতিত ফ্যাসিবাদ, তারা গণহত্যা চালিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো মাপ চাওয়া তো দূরের কথা, কোনো কিছু নাই। এখন থেকে 10 বছর 20 বছর পরে এই আওয়ামী লীগ আসলে আপনি 24-এর এই অপরাধের দায় আওয়ামী লীগকে আপনি সহজভাবে নেবেন? যদি তারা ক্ষমা না চায়, যদি তারা এর বিচার না হয়, সঠিক বিচার না হয়, এই খুনিদের বিচার না হয়, তারা নমনীয় না হয়, তারা যদি ক্ষমা না চায়, তাদেরকে দেশবাসী সহজভাবে নিবে 20 বছর পরে? এটা আশা করেন আপনি 50 বছর পরেও আপনার পরের প্রজন্ম সহজভাবে নিতে বলেন? ঠিক ৭১ ওই রকম একটা ইভেন্ট। আপনাকে এই 24-এর আওয়ামী লীগ যেরকম বিপক্ষ এবং গণহত্যাকারী এবং গণহত্যার পক্ষের যারা প্রত্যেকে গৃহীত, ৭১-ও তাদেরকে ওইটা উপলব্ধি করতে হতো। সেই জায়গায় এসে ক্ল্যাশটা হচ্ছে। যারা ৭১-এর ভূমিকাটা ওইরকম বিতর্কিত, তারা 24-কে সামনে নিয়ে আসতে চায়। আপনাকে ৭১-কে সবার ঊর্ধ্বে রাখতে হবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের ভূমি, এদেশের বাংলাদেশ নামের যেই অর্জন, যেটা জিয়াউর রহমানরে বলেছেন, ৭১-ই তো বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশি আমরা ৭১-এ হয়ে গেছি। সেখান থেকে বাঙালির দিকে টেনে নেওয়ার অপচেষ্টা করেছিল একটা অপচেষ্টাকারী একটা রাজনৈতিক গোষ্ঠী। সেটা তো আমাদের চাওয়া না, আমাদের বয়ান না। আমরা বাংলাদেশ নতুন করে বাংলাদেশি 24-এ হইনি, আমরা বাংলাদেশি হয়েছে ৭১-এ। এটা আপনাকে প্রথম কথা এটা মেনে নিতে হবে, এবং সেই অর্জনকে সবার উপরে তুলে তারপরের ইভেন্টগুলোকে আপনাকে আনতে হবে। আসলে ৭১-এর যে গৌরব উজ্জ্বল আমাদের অর্জন, এটা দেশের অর্জন, এটা দেশ পাওয়া, নিঃসন্দেহে এটার সাথে কারোর সাথে তুল্যমূল্য চলে না। কেন বলছে অতিক্রম করে আসিছি? ২ নম্বর হলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে, রাজনৈতিকভাবে কিভাবে, কোনোভাবেই আমি বলি সেটি হলো ৭১ নিয়ে সবসময় রাজনীতি চলে, চেতনাটা কম। ধরুন আজকে বিএনপি থেকে বাঙালি বাঙালি স্লোগান দিচ্ছে, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, যেটা আসলে জিয়াউর রহমানের আদর্শ না, মোটেই বিএনপির আদর্শ নয় এটা। হ্যাঁ, একটা। ২ নম্বর যেটা, সেটি হলো যে বিএনপি আজকে ৭১-এর ঘাতক বলে গালি যাদেরকে দিচ্ছে, তাদের সাথে বিএনপি সরকার করেছে, একসাথে সরকার চালিয়েছে, জোট ছিল। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, সেটি হলো আমাকে যখন যার প্রয়োজন সেই অনুযায়ী আমি ব্যবহার করব, প্রয়োজন ফুরিয়ে গেলে
আমি আবার সেই পুরনো নেগেটিভ সামনে নিয়ে আসবো। এই কথা তো বহুবার 16 বছর ধরে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি যে যখন সঙ্গে থাকে সঙ্গী, তার সঙ্গে না থাকলেই জঙ্গি, সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলেই জঙ্গি। এই অপবাদ দিয়ে আওয়ামী লীগ টর্চার চালাতো, সেটা তো বলেছি। বাংলাদেশের রাজনীতিতে যেই কালচারটা আমরা চাচ্ছি, সেই কালচারটা বাংলাদেশে কোনো দলের মধ্যে ফিরে আসে নাই, যেরকম আমাদের আকাঙ্ক্ষা দেশবাসীর। এমনকি যে এনসিপিকে নিয়ে যেই নাহিদ আজকে ভালো কথা বলছেন যে আমরা নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক কালচার চাই, এই নাহিদদের কাছ থেকেও আমরা যে নতুন কালচার চেয়েছিলাম সেটির ধারে কাছে তো তারা আমাদের আশাবাদী করতে পারলো না, আমাদের হতাশার জায়গাও তো তৈরি করলো তারা। সুতরাং এদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল তারা একটা গঠনমূলক রাজনীতি করবে, তারা নিজেদের মধ্যে কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় আনবে, তাকে শুধরে দিবে, নারী কেলেঙ্কারির বিষয় আছে, আর্থিক দুর্নীতির বিষয় চলে আসছে ইতিমধ্যে, নিজেদের নেতারা কয়দিন দল হয়েছে ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করছে বিভিন্ন জেলায়, এইসব তো আমরা চাই। জি, ডক্টর সায়ন্তন শাখাওয়াত কিছুটা হতাশা ব্যক্ত করেছে। এটা সত্য যে তরুণদের ব্যাপারে আমরা সবাই আশাবাদী, কারণ তরুণরা এরকম বড় ঘটনা ঘটেছে, তাদের নেতৃত্বে ঘটেছে। কিন্তু যখন এই তরুণরা রাজনৈতিক দল গঠন করলো তখনও তারা আশাবাদী হয়েছে। যারা আমরা মোটামুটি এত রাজনীতিক না, কিন্তু আমরা পজিটিভ চাই, এই টাইপের মানুষ কিন্তু এদের আশাবাদী হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দল হওয়ার পরে কিছু সংকট তো তৈরি হলো। যেন আমরা শুরুতে বলছিলাম যে ফেসবুক স্ট্যাটাস, আপনাদের দলের অনেক নেতার সঙ্গে আমার কথা হয়েছে, টকশোতে কথা হয়েছে বা এমনি কথা হয়েছে, আমরা তাদের কিন্তু বলেছি যে হুটহাট করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েন না। কিন্তু দেখা গেল আসলে আমাদের কথা তো সবার মাথার উপর দিয়ে গিয়েছে, মাথার ভেতরে ঢুকে নেই। এখন আবার নতুন ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। যে কথাটা সায়ন্তন শাখাওয়াত বলছিলেন যে রাজনীতিকে গুস্সা করার কোনো বিষয় না, মানে এখানে আপনার গুস্সার কেউ ধার ধারে না রাজনীতিতে, অভিমানের জায়গা নেই। কিন্তু আপনারা অভিমান করেন, গুস্সা করেন, সেটাও এক ধরনের প্রশ্ন। এখন নানান দ্বন্দ্বও দেখা দিচ্ছে। যেমন ধরুন আমরা এমন শুনছি যে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। আমার প্রশ্ন হলো, এই দ্বন্দ্ব কি নেতৃত্বের একটি অঘোষিত সংকটের কারণে নাকি আদর্শগত মতপার্থক্যের কারণে? বাংলাদেশের হিস্ট্রিতে আন্দোলনের পরপরে যে কোনো আন্দোলন, 90-এর আন্দোলন হয়েছে, এরপরে ছাত্ররা ফিরে গিয়েছে, তারা আসলে রাজনীতিতে আসেনি, বিশ্বাস করেছিল যে আমাদের রাজনৈতিক পার্টিরা এগুলো বাস্তবায়ন করে বাংলাদেশকে সুন্দর দিবে। কিন্তু 24-এ ছাত্র জনতা দেখেছে যে আসলে আমাদের সেই আস্থার জায়গাটা আমাদের ওল্ড পলিটিক্সে ছিল না, নতুন একটা বন্দোবস্ত দরকার, তাই আমরা রাজনৈতিক পার্টি আমরা নিজেরা করেছি। এবং ডেফিনেটলি একটা থিওরি আছে, যত বেশি মানুষ প্রত্যাশা করে অত বেশি না পেলে মানুষ হতাশ হয়। দ্বন্দ্বটার ডেফিনেশন হচ্ছে পৃথিবীতে কোনো জায়গায়, এবং যদি বিএনপি করেন আপনি, যদি এবং এখানেও যদি আপনারা প্রতিষ্ঠান চালান, সাইকোলজিক্যাল একটা ডিসটেন্স থাকে নাকি আদর্শগত লিডারশিপের ক্ষেত্রে, লিডারশিপের উপর ডিপেন্ড করে। কারণ এই মানুষগুলো এতদিন তারা আলাদা ছিল বিভিন্ন প্ল্যাটফর্মে, তারা কেবলই একটা প্ল্যাটফর্মে এসেছে, সেই প্ল্যাটফর্মের আদর্শগুলো যখন চূড়ান্ত হয়েছে, এইটা অনুযায়ী যখন একটা তৈরি হবে তাতে একটু সময় লাগবে, বোঝাপড়া হবে, কেউ থাকবে কেউ থাকবে না। এটা রাজনৈতিক পার্টি বেসিক্যালি একটা ট্রেনের মতো, চলন্ত ট্রেনের মতো, কেউ আসবে যাবে, কিন্তু পার্টিটা মুভ করতেই থাকবে আর কি। তো সে জায়গায় লিডারশিপ এবং অবশ্যই আদর্শতা একটা ফ্যাক্টর। একটা দিন শেষে কিন্তু মানুষের আদর্শিক লড়াইটাই হয়, কারণ একটা সেন্সে গিয়ে আপনার সাথে দেখা যাচ্ছে যে আপনি আদর্শিকভাবে আমার দিকে না আপনি আদর্শিকের বিপরীত দিকে। কারণ মানুষের লাইফস্টাইলটা বেসিক্যালি তার আদর্শ দ্বারা পরিচালিত হয়। এটা আপনার থিওরিটিক্যালি যদি বলেন, আমার ফিলসফি আমাকে গাইড করে। মানুষের দুই ধরনের ফুড, একটা ইন্টেলেকচুয়াল ফুড, একটা আছে পেটে খাওয়ার ফুড। তো ইন্টেলেকচুয়াল ফুড আমাকে গাইড করে যে এরকম লাইফ লিড করলে মনে ভালো হবে, এরকম পার্টি করলে ভালো হবে, এরকম রাষ্ট্র করলে ভালো হবে। তাহলে কি এই যে সংকটটা তৈরি হচ্ছে আপনাদের মাঝে মধ্যে, সংকট, এটা কি আদর্শগত সংকট? সংকটটা তৈরি হচ্ছে আপনারা যেভাবে সংকটটা দেখতেছেন, আমি ভিতরগতভাবে অত বেশি সংকট দেখতেছেন। এখন সমস্যা যেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছেন যে অত্যধিক ফেসবুক পোস্ট, বেশি বেশি কথা বলা, যে কোনো পার্টির জন্য, এটা আমি ওভারঅল যে কোনো পার্টির জন্য, যে কোনো ব্যক্তি যে অত্যধিক কোনো মুখপাত্র নেই, অদ্ভুত ব্যাপার। মুখপাত্র আমাদের তো আছে না, আমাদের সালেউদ্দিন সিফাত, যদি উনি তো আমাদের দপ্তর সম্পাদক, দপ্তর সিগনেচার করে, দপ্তরেই মূলত মুখপাত্র পার্টি থেকে সব সময় আপডেটগুলো যায়, মুখপাত্রটা আলাদা জিনিস। আচ্ছা, আর আন্দোলনের শক্তি হওয়ার কারণে, যেহেতু আমরা এই আন্দোলনে প্রায় অনেক দিন ধরে, 1 বছরের অধিক সময় আমরা ফেসবুকে সবাই বেশি অ্যাক্টিভিজম ছিলাম। অ্যাক্টিভিজম এন্ড পলিটিক্সের মধ্যে পার্থক্য, যেটা আপনি বলতেছেন, পার্থক্যটা আছে অ্যাক্টিভিজম এন্ড পলিটিশিয়ানরা কখনো অনেক অ্যাক্টিভিস্টের মতো কথা আচরণ করতে পারে, অনেক কিছু জানলেও চুপ থাকতে হয়, যা তা শুনে বলতে পারে না। তো সেই জায়গা থেকে আমাদের ছেলেদেরকে পলিটিশিয়ান হয়ে উঠতে অনেক সময় একটু সময় লাগবে তরুণদেরকে, এবং আমাদেরই উচিত এই জেনারেশনাল হোপটা যেন নষ্ট নয়, তাদেরকে আরো একটু সময় দেওয়া, গাইড করা, ফেসিলেট করা। এই যে ক্রিটিক করতেছেন, এটা কিন্তু আমরা নিচ্ছি পজিটিভলি, আমাদের ভিতরে ফোরামে আলোচনা হচ্ছে, সুতরাং একটা টাইম লাগবে ট্রেনিং। সুতরাং হতাশ হওয়ার জন্য না, এই জেনারেশন ডেফিনেটলি। কিন্তু আপনি হতাশ হওয়ার জন্য বলছেন না তো, কিন্তু অনেক তরুণ সমর্থক আপনাদের যারা, তারা বলছেন যে এনসিপি তার নাগরিক কেন্দ্রিক
মূল দর্শন থেকে সরে এসেছে। দল কি আদর্শ বিসর্জন দিচ্ছে কোনো তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধার জন্য? না, নাগরিক কেন্দ্রিক বলতে আমি আসলে বুঝিনি। আমরা তো এরকম না যে পার্টি ক্ষমতা এসেছে বা পার্টি হিসেবে আমরা একদম এ পর্যন্ত গিয়েছি। যেমন গতকাল আমি সর্বপ্রথম বাংলাদেশে ইউনিয়ন কমিটি দিলাম আমরা। তো একটা পার্টি ইউনিয়ন যাইতে হবে, ইউনিয়নের একদমই গ্রামের লোকজনের কথাগুলো তো আস্তে আস্তে রিস্ক করে আপনার কাছে আসবে। সো পার্টিটাকে কানেক্ট হওয়ার সময়টা দিতে হবে। আমরা যে পরিমাণ মেসিভ আকারে ফোর্স করি এবং প্রত্যাশাটা এত লেভেল হাই যে এই বার্ডেনটা নেওয়ার মতো ক্যাপাসিটি আসলে আমার আছে কিনা সেটা আপনারা চিন্তা করেন না। না, আপনার আতিকে এটা করতেই হবে। আপনি কেন করবেন? আপনি আন্দোলন করছেন, আপনাকে সব দিতে হবে। তো বিষয়টা এরকম করে না দেখে, আতিকেরও তো একটা পার্সোনাল লাইফ আছে, আতিকেও একটা যোগ্যতা সম্পন্ন তৈরি হওয়ার সময় লাগবে, সেটুকু আমাদেরকে দেওয়া উচিত মনে হয় আমার কাছে মনে হয় জাতি হিসেবে। সমালোচকরা আরেকটা প্রশ্ন আপনাদের সম্পর্কে করে থাকেন, ইতিমধ্যে আলোচনা হচ্ছে নানান জায়গায়, সেটি হলো যে এনসিপি হচ্ছে কিছু পরিত্যক্ত অভিজাত রাজনীতিকদের জন্য একটি ব্যাকআপ কোট আনকোট প্ল্যাটফর্ম। বেসিক্যালি এন্টিফ্যাসিস মুভমেন্টে ছিল, আমরা নাগরিক কমিটি করেছি, বৈষম্য বিরোধী করেছি। এর মধ্যে যারা সিনিয়র জেনারেশন তারা পার্টিতে আসতেছে, যারা বৈষম্য ছিল তারা যুব শক্তিতে আসতেছে, এবং ছাত্রদের মধ্যে একদম যারা প্রাইমারি যারা আসতে আগ্রহী তারা আমাদের ছাত্র সংসদ বা ছাত্র শক্তিতে আসতেছে, শ্রমিকরা শ্রমিকদের কাজ করতেছে। তো এটাই তো মূলত বাংলাদেশের আরেকটা প্রশ্ন যেটা সবচেয়ে হতাশাজনক, শান্ত সাখাওয়াত কিছু বলছিলেন, সেটি হলো যে আপনাদের দলটি আর পুরনো রাজনৈতিক দল থেকে আলাদা কি আমরা এখন টের পাই নাই। আচ্ছা, শুধু একটাই আলাদা আমরা টের পাই, সেটা হলো ফেসবুক স্ট্যাটাসটা আপনারা বেশি দেন, অন্যান্য রাজনৈতিক দলের না এত ফেসবুক স্ট্যাটাস দেয় না। আপনি পুরনো রাজনীতি বলতে কি বোঝাচ্ছেন? সব বাংলাদেশের যত ইনস্টিটিউশন সবগুলো দখল করতে হবে। ফুটবল ক্লাব থেকে শুরু করে আমার একদম টপ লেভেলে যা আছে অফিস আছে, আমি তাই করে বেরিয়েছি। আপনি দেখান যে এই জায়গাটা বেশি নিয়োগ, এই নিয়োগ, সেই নিয়োগ, সব জায়গায়, এবং প্রতিটা প্রতিষ্ঠানের সভাপতিত্ব কার নিতে হবে? আমাদের নিতে হবে। বালুরঘাট এই সেটা আমি এইগুলো বলতে চাচ্ছি না। সে দৃষ্টিকোণ পুরনো রাজনীতির প্যাটার্নটা হচ্ছে পেশি ভিত্তিক। আমরা তো সেই পেশিভিত্তিক রাজনীতি না, ডেফিনেটলি। 2 নম্বর হচ্ছে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা তরুণ একটা থ্রেট, এটা একটা নিউ জেনারেশন। আগে ছিল ব্যাক বেঞ্চার পলিটিশিয়ান, আমি মনে করি ফ্রন্ট বেঞ্চার পলিটিশিয়ান আমরা। সুতরাং ফ্রন্ট বেঞ্চার পলিটিশিয়ানের একটা চেঞ্জ আসেই। আপনার অক্সফোর্ড গ্রাজুয়েট এখানে আসে অনেক, আপনি দেখবেন এই ধাক্কাতে অন্য অন্য পলিটিক্যাল পার্টিরাও তাদের ইয়াংদেরকে ফোর্স করতেছে। ইয়াংরা এখন 35%, যেখানে বিএনপি হয়তো চিন্তা করতেছে 100 জন আমাদের তরুণদের, মোটামুটি তরুণদেরকে কি দিতে হবে, নমিনেশন দিতে হবে। ইট ইজ নট এ নিউ চেঞ্জ। আমাদের ফোর্সে কিন্তু অনেক চেঞ্জ আসছে বাংলাদেশি কালচারে। সুতরাং এই জিনিসটা আমরা খুব নেগেটিভ, আমরা শুধু পজিটিভটা দেখার চেষ্টা করি না, আমরা নেগেটিভ আমাদের চোখের সামনে আসে। কারণ আমাদের মাইন্ডসেটটা হচ্ছে এনসিপিকে যদি আমরা ডিস্ট্রয় করি ন্যারেটিভটা, তাহলে তো আমার ন্যারেটিভ ঠিক থাকলো। বরং এইটা হোক, আমার ন্যারেটিভও থাক, ওর ন্যারেটিভও থাক, তাহলে বাংলাদেশে একটা হেলদি কম্পিটিশন হোক। আমাদের কম্পিটিশন হচ্ছে আমি আপনার যদি বিএনপি করেন আপনাকে আমি দেখতে পারবো না, আপনি যদি আমার এনসিপি করেন সেটা ওকে ডিস্ট্রয় করতে হবে। এই ছেলেরাই সব চাঁদাবাজ, এই ছেলেরাই সব ধ্বংস করছে, বৈষম্য করছে, তোমাদের হওয়ার কথা ছিল বড়, তোমরা সব চাঁদাবাজ হয়ে গেছো। কয়জন চাঁদাবাজি করছে? দ্যাটস দ্য ইস্যুস। এবং এই ছেলেটা আসলে কি আসলে মেইন স্ট্রিম কাজ করে কিনা, আমাদেরকে এইভাবে একটু দেখা উচিত, আমাদের লুক ব্যাক স্টাইলটাও চেঞ্জ করা উচিত। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন ডক্টর শান্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। শান্ত সাখাওয়াত, 2024কে একটি নতুন সূচনার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এনসিপি। কারণ তারা বলছেন, নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে বলেছেন, এখন রাজনীতি হতে হবে 24-এর ভিত্তিতে। ঠিক আছে, তাদের চিন্তা। প্রশ্নটা হলো, এই যে চিন্তা চেতনাটা তারা সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে এনসিপি কি রাজনৈতিক নতুনত্বের পথে হাঁটছে, নাকি বিভক্ত সমাজের বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করতে চাচ্ছে? কোনটা? এনসিপিকে নিয়ে আমরা সমালোচনা করছি, এটা সত্য, সমালোচনার মতো কাজও তারা অনেক করছে। কিন্তু একটা নতুন ফোর্স, যেটা আতিক বলছিল, বয়স কম, অভিজ্ঞতা কম, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটু মানে যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার রাজনৈতিক যে ম্যাচুরিটি সেটা কম। এই তরুণরা আমাদের বেশি প্রত্যাশা জাগিয়ে ফেলেছিল যে এরা এমন একটা ধারা নিজেরা তৈরি করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব খারাপ উপাদানগুলি আছে তারা এদের চাপে পড়বে, এবং তারা তাদের মধ্যে যারা একটু শুভচিন্তার তারা বাধ্য করবে খারাপদেরকে দল থেকে সরে যেতে অথবা ভালো হয়ে যেতে। এই পরিবেশটা এনসিপি তৈরি করবে, এই প্রত্যাশাটা আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল বলে হতাশাটা একটু বেশি লাগছে। আর একটা যেটা আদিক বললো যে ওদের মধ্যে চাঁদাবাজ,
কিংবা এরকম অপরাধে জড়িত সংখ্যা কম, এটা সত্য। তাদের দলও তো ছোট ছোট দল হিসেবে এবং নতুন দল হিসেবে যেটুকু হচ্ছে এটুকু সাংঘাতিকভাবে অনাকাঙ্ক্ষিত। আপনি দেখেন ওনাদের গণঅভ্যুত্থান দিবসে তাদেরকে সরকারের তরফ থেকে কয়টা কার্ড দেওয়া হয়েছে বা কয়জনকে দাওয়াত দেওয়া হয়েছে সেটা নিয়ে যে দাবি সেটা ন্যায্য। আহত শহীদ পরিবার সবাইকে কেন বলে নাই সেই প্রশ্ন যে তুলেছে সেটাও ন্যায্য। সার্জিস তার গাড়ি ভর থেকে শুরু করে পরবর্তী নানান কিছু এলিমেন্ট দিয়া বিতর্কিত হয়েছে। এক নারীর সঙ্গে তার কনভারসেশনের স্ক্রিনশট আসলো, এক ছেলেকে টাকা আনতে পাঠালো, সেটা অনুদানই ডোনেশনই হোক আর সেটা চাঁদাই হোক, যে নামেই আপনি ডাকেন, এটা খুব গ্রহণযোগ্য পথ হয়নি। এবং এটা হওয়ার পরে তার একটা তদন্ত এরা করে জাতির সামনে উপস্থাপন করা দরকার ছিল। তারা কিন্তু হাইড অ্যান্ড সিক্রেসির দিকে আছে। একজন নেতার নারী কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটা নিয়েও একটা ডিসশোল্ডারিং ভাব গেছে। তারে কিছুদিন শুধু কার্যক্রম থেকে বিরত রেখেছে, কিন্তু তার বিরুদ্ধে তদন্তে কি হলো, কি প্রমাণিত হলো, এটা কিন্তু এনসিপি প্রকাশ করলো না, আমরা জানলাম না। এই যে হতাশা যদি তৈরি না হতো, ইতিমধ্যে কয়েকটা জেলায় পরিসংখ্যানটা সে ভালো পারবে, গতকালও এক জেলায় হয়েছে, এই 2 সপ্তাহ আগেও আরেক জেলায় 2জন নেতা হয়েছে। এনসিপি নেতারা, ভালো পদ্মারি নেতা জেলা লেভেলে, তারা ফেসবুকে এই মুহূর্তে হওয়া উচিত ছিল ফরিদ ভাই এনসিপির আদর্শ অবস্থান, যেটা প্রচলিত বিভিন্ন দল থেকে আলাদা, গ্রহণযোগ্য, ভবিষ্যৎমুখী হবে। তরুণরা এইদিকে আগ্রহ নিয়ে নতুন নতুন ঝাঁকে ঝাঁকে জেলায় জেলায় জয়েন করবে। ফলে সেটি হচ্ছে না, এটা আমাদের হতাশার জায়গা। কিন্তু এখনো সময় আছে। যদি আতিক যেই মানসিকতা নিয়ে আজকে কথা বললেন, যদি এর দল এটা ধারণ করে এবং বোঝে, দলকে এখনো একটু পরিশুদ্ধ জায়গায় আনার চেষ্টা করে, নাহিদ যে স্ট্যাটাস দিয়েছেন সেটা যদি দলের মধ্যে চর্চাটা আনতে পারে, ডেফিনেটলি এখনো ভালো করার সুযোগ আছে। আতিক মুজাহিদ, আমরা সামনের দিনগুলোতে এনসিপিকে কিভাবে দেখবো আমরা জানি না, কিন্তু যে প্রশ্নটা এসছে বারবার, বিশেষ করে ডক্টর সায়ন্ত স্বাগত বলছিলেন যে আপনাদের প্রতি আশা যে মাত্রাটা ছিল সেই মাত্রাটা তো হয়নি। অনেক ক্ষেত্রে মানুষ আশাহত হচ্ছে, এটা হলো বাস্তবতা। আপনারা মানতে পারেন, নাও মানতে পারেন, কারণ মানুষ চাচ্ছিল নতুন একটা রাজনীতির উইন্ডো খুলে, সেই উইন্ডো দিয়ে যাতে সুগন্ধ আসে, দুর্গন্ধ নয়। আপনারা সেই কাজটি আসলে কি পারছেন? এটাকে দুইভাবে দেখা যায়। ইন্টারনালি হচ্ছে যে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে কিনা আমরা মানুষকে হোপ দেখানোর জন্য। এক্সটার্নালি হলো যে আমাদের যদি ন্যারেটিভটা দাঁড়িয়ে যায় তাহলে কাদের কাদের ক্ষতি হতে পারে তারা এটা করতে দিবে কিনা। খেয়াল করেন, যদি আমাকে করাপ্টেড করতে পারে তাহলে ওই সব গোষ্ঠীর সুবিধা হবে যারা বাংলাদেশকে আগের নেতাদেরকে করাপ্টেড করে সুবিধা নিতে পেরেছিল। তো আমার কাছে এক্স্যাক্টলি আমার কাছে মাঝে মাঝে যেটা মনে হয়, এখানে হিউজ পরিমাণ কমিটেড দেশপ্রেমিক ভালো ছেলে রয়েছে, এটা বাংলাদেশে অন্য কোনো দলে না। আই ক্যান চ্যালেঞ্জ ফর এনি ওয়ান, যেখানে যে পরিমাণ পটেনশিয়াল, আমাদের 217 ছেলের কারণে সাক্ষাৎও হয়নি অনেকের হয়তো। এই টিমকে যদি কেউ দেখে, নানা গোষ্ঠীর নানা শ্রেণীর মানুষ, হরিজন সম্প্রদায় থেকে করে কওমি সম্প্রদায়ের লোকজন পর্যন্ত, কওমি মাদ্রাসা, তো হিউজ একটা বাংলাদেশের যে ডেমোগ্রাফিকের একটা রিফ্লেকশন আছে। এখন সমাজে এটা পলিটিক্যালি এডুকেশন হওয়ার মতো যে অবস্থা, সেটাকে একটু গ্রুমিংয়ের টাইম দিতে হবে। আমরা লক্ষ্য করেছি যে আপনারা নিজেরা কি করতে চান সেটা বলার চেয়ে বেশি বলেছেন অন্য দলের কি করছে। এটা একটা আমরা লক্ষ্য করলাম যে বিএনপির মতো বড় দলকে আপনারা আক্রমণ শুরু করলেন। তারা আক্রমণ করছে না তা না, তারা আক্রমণ করছে, কিন্তু আপনারাও আক্রমণ করলেন। এর মানে আপনারা দু দলই প্যারালাল হয়ে গেলেন। জামাতের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক ছিল, এরকম একটা প্রচলিত ছিল, কিন্তু সেখানেও কিছু স্ট্যাটাসের কারণে একটা বিরোধ তৈরি হয়েছে। আমাদের প্রশ্নটা আমরা সবসময় বলছিলাম যে এই এনসিপি তারা কি করবে সেখানে নিয়ে ব্যস্ত থাকুক, কিন্তু তারা অন্যদিকে নিয়ে বেশি ব্যস্ত রয়েছে। এটা আপনাদেরকে তো ক্ষতি করেছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। কি বলবেন? ডেফিনেটলি, যেমন যেটা বলতেছেন আপনি, অনেক সময় আমাদের প্রথম আমি এখানে আসি কথা বলে বলছেন যে আপনার কি জামাতের বি টিম নাকি। জি। আর যখন আমরা আদর্শ ক্লিয়ার করলাম যে আমরা জামাতের সাথে না, তখন বলছে জামাত বিরোধী লোকজন, জামাতের লোকজন ধরা শুরু করলো, এই তোমরা এখন এই শেষ অবস্থা, তোমরা তো পুরা এন্টি জামাতি। তো বিষয়টা হচ্ছে আমরা যে কি, আমরা কি বিএনপির মতো আপনার চাওয়ার মতো, মানে কি আপনি বিএনপি যদি হইতেন, বিএনপি চাওয়ার মতো আমি হবো, আপনি জামাতের চাওয়ার মতো হবো, আমি তো আমার চাওয়ার মতো হবো। এই জেনারেশন, দ্যাটস দ্য প্রবলেম। আমরা যেটা করি আমার পক্ষে থাকলে সেটাই আমাদের আমরা শেষ করি ভাই, আমরা শেষ করি। আমরা দেখছি কখনো বিএনপির মতো কখনো জামাতের না। আপনাদের এই যে আপনাদের সমস্যা, আমাদের সবকিছু দৃষ্টিভঙ্গির ব্যাপার, পলিটিক্যাল লেন্সে আমরা সবকিছুকে দেখি। আপনি দেখেন যে আমি তো বললাম আমি একটা ছেলে, আমি একটা রাজনীতিক, আপনি জানেন রাজনীতি যারা করে 24/7 তারা কি সার্ভিস দেয়। তো এই মানুষ গঠন করা, পেশার নেওয়া,
এবং এই অনুযায়ী চলা। বাংলাদেশে এত নষ্ট কালচার, এখানে যেই ঢুকে সেই নষ্ট হয়ে যায়, নর্দমার মতো। সে নর্দমায় ঢুকে দিয়ে ছেলেগুলোর বলছেন পরিষ্কার করবে, এটা নাহলে কি এমনি কি হবে, তো নিজেই তো পুরো ঢুকে পড়ে গেছে। তো ফুল সিস্টেম চেঞ্জ করার জন্যই তো বলতেছিলাম যে সনদটা দরকার ছিল, যে একটা আমরা এগ্রিমেন্টে আসি। এই আমি বলি ভাই ফুল সিস্টেম চেঞ্জ করার জন্য আমাদের ব্রিটেনে কাগজ ছাড়াই একটা সুন্দর রাষ্ট্র ওই জিনিসটা মানুষের পলিটিক্যাল এডুকেশন, মনটাকে ভেতরটা পরিষ্কার করতে হবে, যে দেশের মধ্যে মানুষজন এখন এডুকেটেড না, সে দেশের মানুষকে আপনি যদি বলেন, এই দেশের লোকগুলো নেতা ভালো হইতে হয় ভাই, ভিশনারি লিডার একটাই লাগে। আপনার মাহাথির মোহাম্মদ একাই চেঞ্জ করে দিয়েছে, এরদোগান একাই চেঞ্জ করে দিয়েছে, জিয়াউর রহমান আসি যেটুকু বাংলাদেশ ইমেজ, আপনি ইউনূস সাহেবকে বাদ দিতে পারবেন? ইউনূস সাহেব ইমেজ কি চেঞ্জ করে নেই ভাই? আপনি যতই যাই হোক, ইমেজ চেঞ্জ হচ্ছে না। বাংলাদেশে আমি ইউনূস সাহেবের দেশ থেকে আসি, দ্যাট ইজ দ্য ইস্যুস, লিডারশিপ ইজ সামথিং লাইক দ্যাট। তো এই জেনারেশন আমরা মনে করি জিয়াউর রহমানেরও কাগজ লাগে নাই, ইউনূস সাহেবের কাগজ লাগে নাই, মাহাথিরেরও কাগজ লাগে নাই, ব্রিটেনে একটা রাষ্ট্র চলতে সুন্দর করে লিখিত সংবিধান লাগছে না, মগজ এবং মনটাকে পরিষ্কার করে সেটা দেখাই আমরা অনেক সুন্দর হয়ে যাবে। আপনি শেষ করেন একটু, এক মিনিট। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমাদের দেশে যদি আপনার মগজ মাইন্ড তৈরি করার মতো আসলে শিক্ষা কারিকুলাম কিছু নাই, সুতরাং টপ দিক থেকে করতে হয়। এই জন্য আমাদের বাইরে থেকে নিয়ে ভাড়া করে নিয়ে আসতে, এই অঞ্চলের লোকজন নিজেরা তৈরি হতে পারে, আমাদের হায়ার করা লাগে। সো আমার কথা হচ্ছে, এই তরুণরা স্টিল বাংলাদেশের হোক। আমরা যে স্বপ্ন দেখতে চাই, এই তরুণদেরকে নির্বেশ করতে হবে, এদেরকে আমাদেরকে ক্রিটিক করতে হবে, এদেরকে গাইড করতে হবে, এবং এদের দ্বারা আগামী বাংলা। আমাদের ম্যাক্সিমাম পলিটিশিয়ান, আপনি বিএনপি যদি এখন আপনি করেন পার্সেন্টেজ করেন, মোর দেন 70% ইজ ওল্ড এজ, উইথিন আমি জানি না 10 বছরের মধ্যে কতজন পাবেন। এরপরে বাংলাদেশ রাজনীতি সো বিক্রম আসবে। সুতরাং বাংলাদেশপন্থী রাজনীতি তৈরি করার জন্য এটা একটা, আমি এনসিপি একটা আমার কাছে প্রোডাকশন হাউস তৈরি হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। এবং সবকিছু সংকট যেটা আছে এটা কেটে উঠবে। যে কোনো জিনিস সংকট আছে মানে সেটা বড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে বলে চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স। ইফ ইউ হ্যাভ এ মোর চ্যালেঞ্জ, ইউ উইল বি মোর রেসপন্স, ইউ উইল বি দ্য নাইসার ওয়ান। আই হোপ আমরা সেই বাংলাদেশের হোপ হতে চাই। আতিক মুজাহিদ এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।